একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিভার্স 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজকেও আমার সঙ্গে দুজন অতিথি আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, এবং আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুনতাসিম তানজির। এবং আমরা শুরুতেই দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই আমরা আলাপে যাব। তবে তার আগে আমরা একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, যাতে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য আসলে ছড়াচ্ছে। ফেসবুকে ভাইরাল এক পোস্টে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি বলেছেন দেশের ৮০% মানুষ নির্বাচন চায় না, কারণ এখনও নির্বাচনের পরিবেশ হয়নি। ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্যটি মিথ্যা, এমন কোনো মন্তব্য তিনি করেননি। ওদিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নাকি বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে বোরকা পরার পরামর্শ দিয়েছেন, এমন দাবিতে একটা ফটোকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও হচ্ছে। পরে দেখা গেল সেটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। দুদিন ধরে ফেসবুকে একটি ফটোকার্ড ঘুরছে, যেখানে দাবি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি বলেছেন দেশের ৮০% মানুষ নির্বাচন চায় না, কারণ এখনও নির্বাচনের পরিবেশ হয়নি। তবে সত্যিটা বের করে এনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম। জানা যায় বেগম খালেদা জিয়া এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে চলা ট্রাইব্যুনালের বিচার কাজ চলার সময় আদালত প্রাঙ্গণে আইনজীবীরা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা অপতথ্য। মূলত ২০২৪ সালে সিএমএম আদালতের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের স্লোগান দেওয়ার ভিডিওকেই এই দাবিতে প্রচার করা হয়েছে। ওদিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নাকি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে বোরকা পরার পরামর্শ দিয়েছেন, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল তথ্যটি ভুল। জামাত ইসলামের আমির এমন কোনো মন্তব্য করেননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই দাবিটি প্রচার করা হয়েছে। সচিবালয়ে চাকরিচ্যুত ৫৭ জন ভারতীয় নাগরিক শনাক্ত হয়েছেন, এমন দাবি করে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে আমার দেশ পত্রিকাকে রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে জানা যায় দাবিটি মিথ্যা, বরং এই দাবি আমার দেশ পত্রিকার নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজ থেকে ছড়িয়েছে। এখানে শেষ নয়। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ নাকি বলেছেন বিএনপির সাথে আসন ভাগাভাগির বিষয় নিয়ে সমঝোতা হতেও পারে, এমন দাবিতে কালের কণ্ঠে ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। পরে জানা গেল এটিও ভুল তথ্য। কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক আর ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, 71। একটা ধারণা দেওয়ার চেষ্টা ছিল দর্শক যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে, এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা তো আছেনই। আমি শুরুটা করতে চাই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আপনাকে দিয়ে। তানভীর হাসান জোহা, একটু বলবেন মানে কোন পেজ থেকে কে সর্বপ্রথম গুজব ছড়িয়েছে? তিনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে আছেন? তার লোকেশনটা ট্র্যাক করা, এই প্রসেসগুলো কি করা সম্ভব? সেরকম টেকনোলজি কি আমাদের আছে? ধন্যবাদ। আসলে এই জাতীয় টেকনোলজি বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল নেই। তবে ম্যানুয়ালি অনেকে চেষ্টা করলে পরে তাদের কিছুটা প্রাথমিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান নির্ণয় করতে পারে। আমি খুব সংক্ষেপে বলতে চাই, অনেক সময় আমরা বিভিন্ন রকমের আইপি লগার লিঙ্ক পাঠিয়ে দিই। অনেকে এটা ক্লিক করে তখন তার আইপি অ্যাড্রেস চলে আসে। যদি সে ভিপিএন ইউজ করে তাহলে সে ভিপিএন এর আইপি অ্যাড্রেসটা আসে। অর্থাৎ বাংলাদেশে বসে থেকেও আপনি সুইডেন কিংবা জার্মানিতে লগ ইন করেছেন, এরকম আইপি অ্যাড্রেস আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আইপি অ্যাবিউজার নামে একটি অ্যাপ্লিকেশন আছে, আইপি লগার ফাইন্ডার নামে অনেকগুলো পেইড অ্যাপ্লিকেশন আছে, যেই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে ফেক ভিপিএন গুলো ব্যবহৃত হলেও মূল লোকেশনটি চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের দরকার ইন্টারপোল বা ইউরোপোলের সাহায্য।
অর্থাৎ বাংলাদেশের সাইবার ক্রিমিনাল যে ডেটা, সেই ডেটা এক্সচেঞ্জ এবং ক্রিমিনালকে আইডেন্টিফিকেশন করার জন্য ডিপ্লোম্যাটিক ওয়েতে এবং লিগালি আমাদের প্রচলিত আইনে এবং কনভেনশনকে সম্পৃক্ত করে যদি আমরা ইউরোপের স্ট্যান্ডার্ড এবং সাউথ এশিয়ান কমিউনিটি এবং আদার সকল সার্টের মাধ্যমে যদি ডেটা এক্সচেঞ্জ করি, তাহলে পরে আমরা মূল যিনি এগুলো সৃষ্টি করছে তাদেরকে সহজে শনাক্ত করতে পারবো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশে যেগুলো হোমগ্রোন ফেক নিউজ আছে তাদেরকে নির্ণয় করা খুব সহজ। ধন্যবাদ। চমৎকার। আমি আসলে ব্যারিস্টার মুস্তাসিম তানজির আপনার কাছে একটু আসতে চাই। আপনি একটু বলবেন, মানে আমরা যদি কোনোভাবে জানতে পারি যে কোন মানুষটা আসলে অপতথ্য ছড়াচ্ছে, সুস্পষ্টভাবে তার অবস্থানটাও যদি জানতে পারি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, সমাজের খুব গণ্যমান্য না, সাধারণ একজন নাগরিক বা লেম্যান হিসেবেও আমি যদি আইনি পদক্ষেপ নিতে চাই, আপনি কি আমাকে প্রসেসটা বলবেন যে কোন আইনে কিভাবে আমরা আসলে পদক্ষেপটা নিতে পারি? দেখুন, গুজব ছড়িয়ে মানহানি করার জন্য আমাদের সবচেয়ে সাধারণ বা পুরনো যে আইনটি ছিল সেটি হচ্ছে পেনাল কোড বা দণ্ডবিধি। সেখানে আমরা গুজব ছড়িয়ে মানহানি করার জন্য পেনাল কোডে মামলা করতে পারতাম। পরবর্তীতে যুগের উন্নতির সঙ্গে সঙ্গে আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি আইন এবং বর্তমানে যে সাইবার সুরক্ষা আইন, এগুলো হয়েছে। অনলাইনে গুজব ছড়ালে এবং আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারলে এসব আইনের মাধ্যমে আমরা মামলা করতে পারি। কিন্তু একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমত যিনি গুজব ছড়াচ্ছেন তাকে সবসময় আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। একটা ফেক আইডি খুলে কেউ গুজব ছড়ালে তাকে আইডেন্টিফাই করা আসলেই ডিফিকাল্ট। আর সেকেন্ড হচ্ছে যে তিনি দেশে আমাদের নাগালের বাইরে থাকতে পারেন। যেমন বিজেপি যে ভারত থেকে যে বাংলাদেশে সংখ্যালঘু গণহত্যা করা হচ্ছে এই মর্মে গুজব ছড়ানো হলো, তারা কিন্তু আমাদের নাগালের বাইরে, সুতরাং তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে পারবো না। এক্ষেত্রে আমাদের অন্যান্য ব্যবস্থাগুলো নেয়া, অর্থাৎ যেমন বিডি ফ্যাক্ট চেকের মাধ্যমে যেমন কমরুদ্দিন শিশির সাহেবরা যে কাজটা করছে, এই ধরনের কাজগুলোকে যদি এক্সপ্যান্ড করা যায় গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে এবং প্যানেল অফ এক্সপার্টদের মাধ্যমে ফার্দার ট্রেন আপ করিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে, সেক্ষেত্রে এই বিষয়গুলিকে আরো অনেক কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। যে ক্ষেত্রে মামলা করা যায় না সেই সমস্ত ক্ষেত্রে। তাহলে আপনি কি মনে করেন, মানে আমাদের যে এক্সিস্টেন্ট ল আছে, যে আইনটা আছে, সেই আইনের মধ্যে কোনো পরিবর্তন আনাটা প্রয়োজন, যাতে করে আসলে পরিস্থিতি, যেহেতু অপরাধের মাত্রাটা ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, আপডেট হচ্ছে, আইন নিয়ে আসলে নতুন করে ভাবার প্রয়োজন দেখেন কিনা? জি, আইন নিয়ে ভাবার প্রয়োজন অবশ্যই আছে এবং এই আইনগুলি নিয়মিত সংস্কারেরও প্রয়োজন আছে। আমরা জানি যে বাংলাদেশে একটা আইন আছে যেটি প্রতি বছর কিন্তু চেঞ্জ করা হয়, ফাইন্যান্স অ্যাক্ট। এটা প্রত্যেক বছর বাজেট পাশের আগে এই জিনিসটা কিন্তু রিড্রাফট করে এটা চেঞ্জ করা হয়। ঠিক একইভাবে সাইবার সিকিউরিটি আইন যেগুলো বা ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত যে আইনগুলো, তথ্য প্রযুক্তি এত দ্রুত অগ্রসর হচ্ছে যে আমার মতে এই জিনিসগুলো নিয়মিত এগুলো মডিফাই করা, আপডেট করা খুবই জরুরি প্রয়োজন। এবং এক্ষেত্রে আমরা কিন্তু ইউকে, ইউএসএ তাদের যে আইনগুলো, সেখান থেকে আমরা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে পারি। আচ্ছা, তানভীর হাসান জোহা, একটু বলবেন, মানে আমরা যদি আমাদের বিভিন্ন দেশের সার্টের সঙ্গে ইন্টার ডাটা এক্সচেঞ্জ করার যে কথাটা আপনি বললেন, এই বাস্তবতা তৈরি করার জন্য কোথায় সবার আগে কাজ করতে হবে? অর্থাৎ আমার কাছে একটা তথ্য আসছে, যেই তথ্য কোন দেশের সার্ট থেকে আসছে সেটা তো জানতে হবে। মানে এই জানার জন্য একটা নীতিগত পরিবর্তন বা কোনো গাইডলাইন তৈরি করা, কোথায় আসলে বাধাটা রয়েছে? জি, ধন্যবাদ। এইখানে কিন্তু আমরা যদি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, তাহলে আপনার সাউথ এশিয়ার একটা পার্ট আমাদের রাখতে হবে। সার্কভুক্ত কান্ট্রি যেগুলো আছে, সমস্ত সার্ককে একটি প্ল্যাটফর্মে এসে পলিসি লেভেল ডায়ালগে আসতে হবে, যে আন্তঃ অঞ্চলীয় ক্রিমিনাল বা ক্রাইম কনফারেন্স পুলিশদের মধ্যে যেখানে হয়, সেখানে বলতে হবে যে সে ফর এক্সাম্পল নেপালের কোনো আইপি যদি কোনো কারণ ছাড়া বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো নেটওয়ার্কে অনাকাঙ্ক্ষিত ট্রাফিক পাঠায় অথবা স্ক্যান করে, তাহলে সে আইপিকে আসলে জবাবদিহি করতে হবে নেপাল পুলিশ সার্টের মাধ্যমে, যে কেন ওই আইপিটি আমার বাংলাদেশের আইপিতে অবৈধ অনুপ্রবেশ, বা আমি যদি সাধারণ ভাষায় বলি, কেন উকি মারলো বা কেন আমাকে সার্ভে করলো, কারণটা কি। তো সুতরাং আমরা যদি এরকম লক্ষাধিক, দেখবেন আমাদের পৃথিবীর বিভিন্ন আইপি স্ক্যানিং হচ্ছে এবং আমরা ম্যালওয়্যার বা পেলোড গুলো দেখা যাচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি করছে, কিন্তু তাদেরকে আমরা আইনে আওতায় আনতে পারছি না। পৃথিবীতে এত বড় বড় হ্যাকিং এর ঘটনা ঘটেছে, সুনির্দিষ্টভাবে বৈশ্বিক একটি সমস্যা, কোনো বড় হ্যাকার গ্রেফতার হয়ে তার জেল ফাঁসি হয়েছে এমন কোনো উদাহরণ কিন্তু কোনো রাষ্ট্রে নেই।
কিন্তু যেহেতু আমার ডিজিটাল জীবনটা, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন ডিজিটালাইজ হয়ে গিয়েছে, সুতরাং মানুষ ডিজিটাল অকারেন্সের কারণে আত্মহত্যা, মতো ঘটনা ঘটতে পারে। এবং আপনি জানেন বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও ডিজিটাল পলিটিক্স কিন্তু একটি ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। সুতরাং যে কোনো প্রকার মিথ্যাচার, জনগণে বিভ্রান্তি যে কেউ করাতে পারে খুব সহজে। তো সেক্ষেত্রে এখন এটা ভাবনার বিষয়, কিভাবে আমরা মূলত ভেরিয়া সার্টকে একটা প্ল্যাটফর্মে এনে ইউরোপোলের মাধ্যমে এটা যথাযথ প্রয়োগ করতে পারি। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হচ্ছে ইউরোপোল বা ইন্টারপোল কিন্তু সেই কনভেনশনাল ক্রাইম যেগুলো মাফিয়া কিংবা ড্রাগস, নারী পাচার, শিশু পাচার, এই জাতীয় বিষয়ে তাদের অ্যাক্টিভিটি থাকলেও ডিজিটাল ক্রিমিনালদেরকে এক্সচেঞ্জের ব্যাপারে তারা কিন্তু খুব একটা দৃশ্যমান কোনো ভূমিকা বা পলিসি এখনো সাউথ এশিয়ান রাষ্ট্রের জন্য করতে পারেনি। আমরা আশা করছি আমাদের এই পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় এই বিষয়টি আলোচিত হবে এবং এটি আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে আলোচিত হয়ে ল এনফোর্সমেন্ট আইনের মাধ্যমে এটি একটি সমাধান হবে। একদম একদম। আমি আসলে বিরতিতে যাব এবং বিরতির পর ব্যারিস্টার মুস্তাসিম তানজির আপনার কাছে একটু জানার চেষ্টা করব আসলে আমরা আমাদের দিক থেকে যে সমস্ত আইনগুলো প্রয়োগ করছে এবং অপরাধীতে ধরা পড়ছে কিন্তু সেটা কার্যকর হয়ে একটা দৃশ্যমান দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না এবং এতে করে অপরাধটাকে বাড়িয়ে দিচ্ছে কিনা সেটা নিয়ে একটু কথা বলবো। আপনারা আছেন ৭১-এ, চলছে রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার। রাকিব হাসান আপনার সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির এবং আছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আমি ব্যারিস্টার মুস্তাসিম তানজির আপনার কাছে একটু আসতে চাই। আপনি বিরতির আগে শুনছিলেন তানভীর হাসান জোহা বলছিলেন যে আসলে সাইবার ক্রাইমকে ধরা হয়েছে, ক্রিমিনালকে ধরা হয়েছে এবং সেই ক্রিমিনালকে একটা বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে, কার্যকর হয়েছে, এমন নজির আসলে বিশ্বের কোনো দেশই নেই। এবং আমরা যে সেই নজির প্রথম স্থাপন করতে পারবো ওভারনাইট তেমন আশাও আমরা করছি না, কিন্তু যাদেরকে আসলে টুকটাক আমরা ধরছি সেটাও তো জামিনে বেরিয়ে যাচ্ছে এবং আমরা আসলে বড় ধরনের দৃশ্যমান কোনো বিচার করতে পারছি না। প্রথমত আমাদের দুর্বলতাটা কোথায় এবং এই জাতীয় কর্মকাণ্ড চলতে থাকার কারণেই কি এই অপরাধগুলো ঠেকানো যাচ্ছে না বলে আপনি মনে করেন? জি, প্রথমত আমি যেটি মনে করি যে আমাদের টেকনিক্যাল এক্সপার্টিজেরও কিছু অভাব আছে, এরকম অনেকগুলি বিষয় আছে। আর উনি যেটি বলেছেন সেই বিষয়ে আমি ওনার সাথে অনেকাংশেই একমত যে যারা টপ ক্লাস হ্যাকার বা মেগা হ্যাকার বা বিভিন্ন হ্যাকার আছেন তাদের খুব বড় অংশকেই আসলে ধরা সম্ভব হয় না। তবে এর কিছু ব্যতিক্রম আছে, যেমন আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত যিনি সুপার হ্যাকার বা মেগা হ্যাকার ছিলেন কেভিন মেটনিক, ওনাকে কিন্তু আমেরিকা গ্রেফতার করেছিল। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনাকে গ্রেফতার করার পর এবং ওনার পানিশমেন্ট হওয়ার পর আমেরিকান গভর্নমেন্ট তাকে একটা প্রপোজাল দেয় যে তুমি আমাদের যারা সাইবার এক্সপার্ট আছে তাদেরকে ট্রেন করবে এবং এর বিনিময়ে তোমার শাস্তি মওকুফ করা হবে। এবং এর বিনিময়ে তিনি কিন্তু তার শাস্তি অনেকাংশে মওকুফ করা হয়। উনি এতই এক্সপার্ট ছিলেন যে আপনি অনলাইনে পড়লে দেখতে পাবেন যে তিনি কিন্তু আমেরিকার যে নিউক্লিয়ার সাইটগুলো মানে নিউক্লিয়ার ওয়েপনের সাইট সেগুলোতে ঢুকেছিলেন, পেন্টাগনের ওয়েবসাইট হ্যাক করেছিলেন, হোয়াইট হাউসের ওয়েবসাইট হ্যাক করেছিলেন। তো এরকম কিছু কিছু অংশ আছে। তো আমাদের যেটি করার প্রয়োজন বলে আমি মনে করি যে আমাদের এক্ষেত্রে আন্তর্জাতিক যে সহায়তা এক্সপার্টিস গ্রো করার জন্য, সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন বডির কাছ থেকে সহায়তা নিয়ে আমাদের যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে আরো ভালোভাবে ট্রেন আপ করতে পারি। আমাদের যে ল আছে সেই লগুলোকে আমরা আরো বেটার ওয়েতে ড্রাফট করতে পারি, কারণ আমাদের সাইবার ল যেগুলো আছে তার মধ্যে কিন্তু সেন্টেন্সিং গাইডলাইন থেকে শুরু করে অনেক সূক্ষ্ম জিনিসপত্রের যে নোয়ান্স তার পার্থক্য আছে। কোথাও হয়তো বলা আছে অমুক অপরাধের জন্য 1 থেকে 10 বছরের শাস্তি, কিন্তু কোন অপরাধ কতটুকু বেশি করলে 5 বছর হবে, কোন অপরাধ কতটুকু করলে 3 বছর হবে, এরকম কিছু জায়গায় কিন্তু আমাদের প্রিভিয়াস যে লগুলো ছিল সাইবার ল সেখানে কিন্তু বেশ গ্যাপ ছিল। নতুন যে লটি কার্যকরী হয়েছে সাইবার সুরক্ষা আইন, এটি মাত্র কয়েকদিন আগে কার্যকর হয়েছে। সুতরাং আসলে এটি নিয়ে খুব গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ আমরা পাইনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত জিনিস যদি আরো বিস্তারিত এবং সফিস্টিকেটেড ওয়েতে তৈরি করা না হয়, রিড্রাফট করা না হয়, তাহলে এটি কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হয় না। যেমন আমি একটি উদাহরণ দিই যে ডিপ ফেক টেকনোলজি। আপনারা জানেন যে ডিপ ফেক টেকনোলজির মাধ্যমে যে কারো নুড ভিডিও পর্নোগ্রাফি তৈরি করা সম্ভব। এমনকি আপনি অন্য সময়ের কথা বাদ দিলাম, 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় আমরা কিন্তু জানি যে ডিপি হারুন এবং জাহাঙ্গীর কবির নামক
ওনাদের দুটো ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একটা আয়োজন শুধুমাত্র এআই এবং ডিফেক্ট নিয়ে করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একটা বিষয়, এবং আশা করবো সেই আয়োজনে আপনারা দুজনই থাকবেন, তাহলে আলাপটা আরও এগিয়ে নিতে পারবো আমরা। ছোট করে 1 মিনিটের মধ্যে তানভীর হাসান জোহা, আপনি সাধারণ মানুষের জন্য কিছু পরামর্শ দেবেন যেটা দিয়ে তারা বুঝতে পারবেন কোনটা তথ্য কোনটা অপতথ্য। আমি কিন্তু এটুকু বলতে চাই ছোট করে, ইদানিং আমি একটি ভালো ট্রেন্ড দেখছি যে অনলাইন পোর্টালগুলো কোনো ফেক নিউজ প্রচার করে দেয়, এটা সত্য। যাতে উদ্যোগ যদি চালু হয় তাহলে আমি মনে করি মেইন স্ট্রিম মিডিয়া যদি অ্যাক্টিভ থাকে, ফেক নিউজের এগেনস্টে যদি তারা নিউজ করে ডিফিক করতে গেলে, তাহলে এটা একটি নতুন মাত্রা যুক্ত হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনও আবার আপনাদেরকে পাবো এবং আরও বড় বিষয়গুলো নিয়ে সমাধান খোঁজার চেষ্টা করবো। আমাদের সঙ্গে ছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির, এবং যে রিউমারগুলো ছড়িয়েছে সেগুলোর পথ বন্ধ করার উপায়গুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম।